গিয়ে ফিক্সড কন্টাক্ট, এটা হচ্ছে গিয়ে মুভিং কন্টাক্ট। হ্যাঁ বলতেছি, এটা হচ্ছে কি আমাদের ফিক্সড কন্টাক্ট, এটা হচ্ছে কি আমাদের মুভিং কন্টাক্ট। এই মুভিং কন্টাক্টের সাথে আমাদের একটা সিলিন্ডার কানেক্টেড, যেটা ক্যাপসুলটা একসাথে মুভিং কন্টাক্টের সাথে অ্যাটাচ করা। তার মানে এই মুভিং কন্টাক্ট যদি রাইট সাইডে মুভ করে, রাইট সাইডে যখন মুভ করবে তখন এই ক্যাপসুলটাও মুভ করবে। এটা হচ্ছে গিয়ে ফিক্সড পিস্টন, এটা ফিক্সড পিস্টন। যেমন আমাদের মানে কি বলবো, আমাদের যে সিরিঞ্জ থাকে যা ইনজেকশন দেওয়ার জন্য, যে ইয়েগুলো থাকে, তো সেই সিরিঞ্জের মাধ্যমে আমাদের পিছনের সাইডে আমাদের অক্সিজেন সিরিঞ্জ না, এটা হচ্ছে ব্লাড নেওয়ার জন্য যে সিরিঞ্জ গুলো থাকে, সেগুলোর পিছনে একটা পিস্টন থাকে। সে পিস্টনটাকে যদি আমরা সামনের দিকে মুভ করি তাহলে ভিতরের প্রেশারটা কিন্তু ইনক্রিজ করে। সিমিলারলি এটার পিছনেও একটা পিস্টন আছে, এটা হচ্ছে একটা ফিক্সড পিস্টন। এই ফিক্সড পিস্টনের সাথে আমাদের ফিক্সড পিস্টনের আর এর পাশে হচ্ছে কি আমাদের মুভিং কন্টাক্টটা কানেক্টেড, যেটা মুভ করবে। আর এর ভিতরে থাকবে ট্র্যাপ SF6 গ্যাস, যে SF6 গ্যাসের প্রেশার হবে 2.8 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। সো আর এখানে আছে নোজল, এখানে নোজল আছে এবং এখানে কিছু স্প্রিং অপারেটেড ভালভ থাকে, স্প্রিং অপারেটেড ভালভ। সো এই ভালভগুলো প্রেশারের কারণে এই ভালভগুলো ওপেন হয়ে যায়। সো প্রেশারের কারণে যখন ভালভগুলো ওপেন হয়ে যাবে তখন এই গ্যাসটা বাইরের দিকে রিলিজ হবে। এটা হচ্ছে কি আমাদের রিসাইক্লিং চেম্বার, অর্থাৎ এখানে এসে গ্যাসগুলা, এই রিসাইক্লিং চেম্বারে গ্যাসগুলো জমা হবে। সো একটু খেয়াল করে দেখো অপারেশনটা। এখন ফিক্সড কন্টাক্ট এবং মুভিং কন্টাক্ট কানেক্টেড, সো কারেন্ট ফ্লো করতেছে ফিক্সড কন্টাক্ট মুভিং কন্টাক্টের ভিতর দিয়ে, কারেন্ট কিন্তু ইনপুট থেকে লোডে যাচ্ছে। সো যখন আমাদের ট্রিপ সিগন্যাল আসবে সাথে সাথে মুভিং কন্টাক্টটা রাইট সাইডে মুভ করবে। এই যে রাইট সাইডে মুভ করলে আমাদের কি হবে, মুভিং কন্টাক্টটা যখন লেফট থেকে রাইট সাইডে মুভ করলো, সাথে সাথে কিন্তু আমাদের ভিতরে যে গ্যাসটা আছে, গ্যাসটা যেহেতু ট্র্যাপ অবস্থায় আছে, এই ট্র্যাপ হয়ে থাকার কারণে SF6 গ্যাসের প্রেশারটা কিন্তু বেড়ে গেল। বেড়ে যাওয়ার ফলে এখন হবে কি, এই স্প্রিং অপারেটেড যে ভালভগুলো আছে, হাই প্রেশারের কারণে ভালভগুলো ওপেন হয়ে যাবে। আর এইখানে যে আর্কটা বিল্ড আপ করতেছে, কোথায় দেখতেই পাচ্ছ, ফিক্সড কন্টাক্ট এবং মুভিং কন্টাক্টের মাঝখানে আর্কটা বিল্ড আপ করতেছে। ঠিক আছে, সো ভালভগুলো যখন ওপেন হয়ে যাবে তখন গ্যাসগুলো রিলিজ হয়ে যাবে, আমাদের এই ভিতরের গ্যাসটা বাইরের দিকে চলে আসবে। ঠিক আছে, যেটাই আমাদের ভিতরে ট্র্যাপ অবস্থায় ছিল, সেই ট্র্যাপ গ্যাসটা বাইরে বের হয়ে আসতেছে। বাইরে বের হয়ে কোন দিক দিয়ে বের হবে, এই রিসাইক্লিং চেম্বারে এসে জমা হবে। রিসাইক্লিং চেম্বারে যখন জমা হবে তখন কিন্তু এখানে আমাদের আর্কটা এক্সটিংশন হয়ে যাবে। ঠিক আছে, আর্ক এক্সটিংশন হয়ে যাবে। আবার যখন মুভিং কন্টাক্টটা তার আগের পজিশনে ব্যাক করবে, আগের পজিশনে যদি ব্যাক করে তাহলে আবার কি হবে, আগের পজিশনে ব্যাক করলে এই বাইরের সাইডে অর্থাৎ রিসাইক্লিং চেম্বারে গ্যাসের প্রেশার বাড়বে, আর ভিতরে গ্যাসের প্রেশার, তখন গ্যাস তো বের হয়ে গেছে, সো ভিতরে কোনো গ্যাসের প্রেশার নাই। তার মানে গ্যাস কিন্তু আবার এই নোজল দিয়ে, এখানে আরেকটা নোজল দেখতে পাচ্ছ, এখানে দুইটা নোজল আছে, একটা হচ্ছে বাম সাইডে থাকবে আর একটা ডান সাইডে থাকবে। সো এই নোজল দিয়ে তখন আবার ভিতর দিকে আমাদের গ্যাসটা আবার রিফিল হবে। ঠিক আছে, উপরের নোজলটা হচ্ছে কি রিলিজের জন্য, আর নিচে আরেকটা নোজল থাকবে, সেটা আবার হচ্ছে রিসাইক্লিং এর জন্য, রিসাইকেল হবে গ্যাসটা। তার মানে একই গ্যাস আমি বারবার করে কি করতে পারতেছি, ইউজ করতে পারতেছি। একবার আর্ক এক্সটেনশন হচ্ছে যখন ফিক্সড কন্টাক্টটা মুভিং কন্টাক্টের সাথে থেকে দূরে সরে যাচ্ছে তখন এক্সটেনশন হচ্ছে, আবার যখন ফিক্সড কন্টাক্টটা মুভিং কন্টাক্টের সাথে কানেক্টেড হচ্ছে তখন গ্যাসটা আবার ভিতরের দিকে রিফিল হয়ে যাচ্ছে। অপারেশনটা কি বোঝা গেছে? আচ্ছা, কারো কোনো কনফিউশন এ পর্যন্ত? আচ্ছা, যদি না থাকে, এখানে আমরা একটা জিনিস খালি বলি নাই, আমরা বলি নাই কি ট্রিপ সার্কিট যখন এনার্জাইজড হবে তখন কিভাবে এই মুভিং কন্টাক্টটা ফিক্সড কন্টাক্টের সাথে কানেক্টেড হয়। ঠিক আছে, এই জিনিসটা একটু পরে আমরা দেখাবো যে মুভিং কন্টাক্ট কিভাবে আমরা ফিক্সড কন্টাক্টের সাথে কানেক্ট করি অথবা ডিসকানেক্ট করি। আচ্ছা, এরপরে আসো অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ গুলা। এক নাম্বার অ্যাডভান্টেজ হচ্ছে ডাইইলেকট্রিক স্ট্রেংথ অফ গ্যাস বিং হায়ার দেন এনি আদার মিডিয়াম লাইক অয়েল অর এয়ার, সো দ্য ক্লিয়ারেন্স নেসেসারি ফর ইনসুলেশন ইজ স্মল। ঠিক আছে, আমরা বলতেছি কি এর যে ডাইইলেকট্রিক স্ট্রেংথ বা ইনসুলেশন লেভেল, ডাইইলেকট্রিক স্ট্রেংথ বলতে আমরা বুঝি ইনসুলেশন লেভেল, যেহেতু SF6 গ্যাসের ডাইইলেকট্রিক স্ট্রেংথ অন্য যে অয়েল বা এয়ারের মিডিয়ামের থেকে যেহেতু অনেক বেশি, সো অ্যাডিশনাল ক্লিয়ারেন্সের কোনো দরকার পড়ে না। ক্লিয়ারেন্স মানে হচ্ছে তুমি কাছে যেতে পারবা, কাছাকাছি যেতে পারবা। ঠিক আছে, আর বেশি আমাদের আলাদা করে কোনো ইনসুলেশন প্রোভাইড করার প্রয়োজন পড়ে না, যেহেতু তার গ্যাসেরই ভিতরে যে আমাদের গ্যাসটা আছে তার ভিতরেই আমাদের ইনসুলেশনটা অনেক বেশি। সো এই জন্য আমাদের এই সাইজটা যেটা হবে, দিস ওয়াই
size of metal class switchgear is smaller than that of conventional outdoor switchgear of same rating. তার মানে তুমি যদি দুইটা সার্কিট ব্রেকারকে কম্পেয়ার করো, ফর এক্সাম্পল একটা এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারের সাথে SF6 সার্কিট ব্রেকার বা একটা অয়েল সার্কিট ব্রেকারের সাথে SF6 সার্কিট ব্রেকার, যেহেতু অয়েল বা এয়ারের ডাইইলেকট্রিক স্ট্রেংথ এটার থেকে কম, সো তার পাশে ইনসুলেশন লেভেলটা বা এর চারপাশে আমাদের ইনসুলেশন এত বাড়াতে হয় যাতে করে আমাদের মানে কাছাকাছি কেউ যদি যায় তাহলেও যাতে সে শক না খায়, ঠিক আছে। সো এই জন্য আর কিন্তু SF6 সার্কিট ব্রেকারের যেহেতু ডাইইলেকট্রিক স্ট্রেংথ অনেক বেশি, নিজের ইনসুলেশন লেভেলই অনেক বেশি, সো এই জন্য আলাদাভাবে তার কোনো ইনসুলেশনের প্রয়োজন পড়ে না, ঠিক আছে। ট্যাঙ্কের বাইরে আলাদা কোনো ইনসুলেশনের প্রয়োজন পড়ে না। আমরা দেখছিলাম যে এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার বলো বা অয়েল সার্কিট ব্রেকারের কিন্তু বাইরে কিন্তু আমাদের পোর্সেলিন ইনসুলেশন থাকে, ঠিক আছে, বাট এটা কিন্তু একটা ট্যাঙ্কের ভিতরেই থাকে এবং এটার কিন্তু আলাদা করে কোনো ইনসুলেশন এডিশনাল দরকার লাগে না। সো সেটাই বলতেছে যে এই জন্য এর সাইজটা নর্মাল যে সার্কিট ব্রেকার দুইটা সেম রেটিং এর সার্কিট ব্রেকারের সাথে যদি কম্পেয়ার করো তাহলে এর সাইজটা ছোট হয়ে যাবে। হ্যান্স গ্যাস ইনসুলেটেড সুইচ গিয়ার ইজ প্রেফার্ড ইন আরবান এরিয়াস। সো এটা আমরা সাধারণত আমরা মানে শহরে বা লোকালয়ে কিন্তু এটা আমরা ইউজ করতে পারি, যেহেতু এগুলোর সাইজ গুলো অনেক ছোট। গ্যাস ইজ নন ইনফ্লেমেবল এন্ড কেমিক্যালি স্টেবল। এই গ্যাসটা দাহ্য কোনো পদার্থ না, হ্যাঁ, এবং কেমিক্যালি এর কেমিক্যাল প্রপার্টিজ এর চেঞ্জ হয়ে যায় না, এর কেমিক্যালি প্রপার্টিজটি স্টেবল, ঠিক আছে। সো এটা কিন্তু প্রপার্টিজটা যেহেতু চেঞ্জ হয়ে যায় না, তার মানে তার ডাইইলেকট্রিক স্ট্রেংথটা সবসময় একই রকম থাকবে। এন্ড দ্য ডিকম্পোজ প্রোডাক্ট, এবং যেটা আমাদের ইমোবিল নেগেটিভ আয়ন হয়ে যাচ্ছে, আর নট এক্সপ্লোসিভ, এটা এক্সপ্লোসিভ নেচারের না, এটা বিস্ফোরণ হবে না। হ্যান্স দেয়ার ইজ নো ডেঞ্জার অফ ফায়ার অর এক্সপ্লোশন, ঠিক আছে। সো ফায়ারিং হওয়ার সম্ভাবনা থাকে না। সেম গ্যাস ইজ রিসার্কুলেটেড, যেটা বললাম, ইন দ্য সার্কিট, হ্যান্স রিফিলিং অফ গ্যাস ইজ নট রিকোয়ার্ড ইন দ্য লং রান। সো যেহেতু সেম গ্যাসটাই আমরা রিসার্কুলেট করতেছি, আমাদের পয়েন্টে আমাদের গ্যাসটি স্টাক হয়ে আছে, সেই পয়েন্ট থেকে আমাদের রিসাইক্লিং চেম্বারে আমরা কি করতেছি, গ্যাসটাকে যখন সার্কিট ব্রেকার ওপেন হচ্ছে তখন পাস করাচ্ছি এবং রিফিলিং চেম্বার থেকে আবার কিন্তু আমাদের সার্কিট ব্রেকার চেম্বারে গ্যাসটাকে আবার রিফিল করা হচ্ছে। সো এই গ্যাসটাই বারবার করে রিসার্কুলেট করা হচ্ছে, সো রিফিলিং এর প্রয়োজন পড়ে না অনেক দিন পর্যন্ত। অ্যাম্পেল ওভারলোড মার্জিন, এর ওভারলোড মার্জিন অনেক বেশি, ঠিক আছে। For the same size of conductor, current carrying capability of this circuit breaker is 1.5 times than that of air blast circuit breaker because of the superior heat transfer capability. সো আমরা কি বললাম যে SF6 সার্কিট ব্রেকারের হিট ট্রান্সফার ক্যাপাবিলিটিটা অনেক বেশি। হিট ট্রান্সফার ক্যাপাবিলিটি মানে হিটটাকে সে অ্যাবজর্ব করে রাখে না, খুব দ্রুত রেডিয়েট করে দিতে পারে। সো এই দুইটা সার্কিট ব্রেকার সেম রেটিং এর যদি কম্পেয়ার করো, এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার এন্ড SF6 সার্কিট ব্রেকার, তাহলে দেখা যায় যে SF6 সার্কিট ব্রেকার এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারের থেকে 1.5 গুণ বেশি কারেন্ট হ্যান্ডেল করতে পারে। এর কারণ হচ্ছে সে বেশি তাড়াতাড়ি হিটটাকে রেডিয়েট করে দিতে পারে, কারণ হিট যত বেশি হবে, এটাকে যদি রেডিয়েট না করি তাহলে কিন্তু আমাদের যে কন্টাক্ট পয়েন্ট গুলো এগুলো মেল্টেড হয়ে যাওয়ার একটা পসিবিলিটিস থাকে। যেহেতু এটা হিটটাকে খুব দ্রুত রেডিয়েট করে দিতে পারে, এজন্য সে নর্মাল কারেন্টের থেকে 1.5 গুণ বেশি কারেন্ট সার্কিট ব্রেকারের তুলনায় হ্যান্ডেল করতে পারে, তার ফলেও ওই পরিমাণে হিট টলারেট করতে পারবে। আচ্ছা, অপারেশন অফ সার্কিট ব্রেকার ইজ সাইলেন্ট আনলাইক এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার। যেহেতু এখানে প্রেসারের পরিমাণ কম, সো এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারের মতন এটা এত বেশি নয়েজি না। সিল্ড কনস্ট্রাকশন অ্যাভয়েডস দ্য কন্টামিনেশন বাই ময়েশ্চার, ডাস্ট এন্ড স্যান্ড এটসেট্রা। যেহেতু এই বডিটা পুরো সিল্ড থাকে, সো এর ভিতরে কোনো ময়েশ্চার বা ধুলাবালি অ্যাড হতে পারবে না। Maintenance requirement is minimum compared to oil circuit breaker or air blast circuit breaker. Ability to intercept low current, high current, magnetizing current, capacitive current without creation of excessive voltage. যে কোনো ধরনের কারেন্ট ইন্টারাপশন করতে পারে, সেটা ক্যাপাসিটিভ কারেন্ট হোক, ইন্ডাকটিভ কারেন্ট হোক বা সার্কিট প্যারামিটার যাই হোক না কেন, এবং হাই কারেন্ট হোক না কেন, সে ইন্টারাপশন করতে পারবে। এক্সেলেন্ট ইনসুলেশন, আর্ক এক্সটিংগুইশিং, ফিজিক্যাল এন্ড কেমিক্যাল properties of gas is the greatest advantage of the circuit breaker. এটা হচ্ছে কি তার প্রপার্টিজ, যেহেতু তার ইনসুলেশন স্ট্রেংথ অনেক হাই, সো এটা খুব দ্রুত এক্সটিংশন করতে পারে এবং এটা কেমিক্যালি স্টেবল হওয়ার কারণে আমাদের এই সার্কিট ব্রেকারটা আমরা অনেক হাই ভোল্টেজ লাইনে ইউজ করতে পারি। নো কন্টাক্ট রিপ্লেসমেন্ট ইজ রিকোয়ার্ড। কন্টাক্ট রিপ্লেসমেন্ট মানে মুভিং কন্টাক্ট এবং ফিক্স রিপ্লেস করার প্রয়োজন পড়ে না। আমাদের ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে থার্মাল এমিশন হয়,
এখানে মিডিয়াম নাই, মিডিয়ামটা আয়োনাইজড হয় না, এখানে কিন্তু থার্মাল এমিশন হয় কি কন্টাক্ট স্পেসে। তার মানে এটা লং রান ইউজ করতে গেলে কিন্তু আমাদের সময় একটা রিপ্লেসমেন্টের দরকার পড়বে, বাট এটার দরকার নাই, কারণ এটা হিট ট্রান্সফার ক্যাপাবিলিটি অনেক বেশি। No over voltage problem because the arc is extinct technical current zero without current chopping. Last class current chopping ব্যাপারটা কি, যে I equal to 0 ইন্টারাপশন করার উচিত, কিন্তু I equal to 0 আগে যদি ইন্টারাপশন হয়ে যায় সেটাকে আমরা বলি কারেন্ট চপিং। সো এখানে আমাদের কারেন্ট চপিং এর প্রবলেমটা হবে না, যেহেতু প্রেসারেরটা এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারের তুলনায় কম। সো যখন I equal to 0 তখনই আমার সার্কিট ব্রেকারটা ফল্ট কারেন্টটাকে ইন্টারাপশন করতে পারবে। সো এই পয়েন্টগুলোর মধ্যে যদি কারো কোনো প্রবলেম থাকে বলো, অ্যাডভান্টেজ গুলোর মধ্যে কারো কোনো যদি প্রবলেম থাকে, যদি বুঝতে না পারো বলো। হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। মুভিং কন্টাক্ট আর ফিক্সড কন্টাক্টটা স্যার কিভাবে স্যার করে অপারেশন করে? আচ্ছা ওটা একটু পরে আমি দেখাচ্ছি। আচ্ছা, অ্যাডভান্টেজেস এর মধ্যে আরেকটা হচ্ছে যেটা বললাম, ইট ক্যান রিকম্বাইন অটোমেটিক্যালি টু রিজেনারেট এসএফসিস গ্যাস এগেইন। তার মানে যদি ফ্লোরিন বের হয়ে যায় সেটা ফ্লোরিনের সাথে আবার রিকম্বিনেশন করে এসএফসিস গ্যাসে কনভার্ট হতে পারে, এটাও একটা অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ গুলো দেখে নিই একটু। স্কেলিং প্রবলেম অ্যারাইজেস ডিউ টু দ্য টাইপ অফ কনস্ট্রাকশন ইউজড। আমরা যত ভোল্টেজ লেভেল বাড়াবো তত তার ইনসুলেশন লেভেল বাড়াতে হবে, সো সেক্ষেত্রে গ্যাসের পরিমাণটাও আমাদের বাড়াতে হবে, ঠিক আছে? কারণ ভোল্টেজ লেভেল বাড়ানোর সাথে সাথে ডাইইলেকট্রিক স্ট্রেংথ বাড়াতে হয়, আর ডাইইলেকট্রিক স্ট্রেংথ যদি বাড়াতে হয় তাহলে এসএফসি গ্যাসের পরিমাণটাও বাড়াতে হবে। ইমপারফেক্ট জয়েন্ট লিডস টু লিকেজ অফ গ্যাস। আমাদের মুভিং কন্টাক্ট এবং ফিক্সড কন্টাক্ট গুলা কিন্তু কানেক্টেড হবে এসএফসি গ্যাসের চেম্বারের ভিতরে, ঠিক আছে? যেখানে আমাদের মুভিং কন্টাক্ট এবং ফিক্সড কন্টাক্ট আছে, যেটার সাথে আমাদের কি কানেক্টেড হবে, ইনপুট টার্মিনাল এন্ড আউটপুট টার্মিনাল। সো ইনপুট আউটপুটটা যদি ঠিক মতন কানেক্টেড না হয় মুভিং কন্টাক্ট এবং ফিক্সড কন্টাক্টের সাথে, তাহলে ভিতরে লিক হতে পারে। সো লিক হলে আমাদের গ্যাস যদি বের হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ডাইইলেকট্রিক স্ট্রেংথ কমে যাবে। সো সেটাই বলতেছে ইমপারফেক্ট জয়েন, অর্থাৎ ইনপুট আউটপুটটা যদি আমাদের ফিক্সড কন্টাক্ট এবং মুভিং কন্টাক্টের সাথে ঠিক মতো কানেক্টেড না হয় তাহলে আমাদের কিন্তু লিক হতে পারে, ঠিক আছে? গ্যাস কিন্তু লিক হয়ে যেতে পারে। প্রেজেন্স অফ ময়েশ্চার ইন দ্য গ্যাস ইজ ভেরি ডেঞ্জারাস, ঠিক আছে? গ্যাসের মধ্যে ময়েশ্চার জমতে পারবে না, এই জন্য তো আমরা বললাম যে আমাদের অ্যাবজর্বেন্ট মেটেরিয়াল ইউজ করা হয়, ঠিক আছে? সিলিকা জেল যেরকম ময়েশ্চার অ্যাবজর্ব করে ট্রান্সফরমারের অয়েলের ভিতরে, এরকম কিছু অ্যাবজর্বেন্ট মেটেরিয়াল কিন্তু আমাদের এসএফসি গ্যাসের চেম্বারের ভিতরেও থাকে, যেগুলা ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করে নেয়। আদারওয়াইজ এটা যেহেতু কারেন্ট কন্ডাক্ট করে এবং এটা যেহেতু হাই ভোল্টেজ লাইনে ইউজ করা হয়, অনেক বেশি এক্সট্রা হাই ভোল্টেজ লাইনেও এটাকে আমরা ইউজ করি, সো এই জন্য কিন্তু ময়েশ্চারটা কোনোভাবেই কিন্তু গ্যাসের মধ্যে থাকতে পারবে না, আদারওয়াইজ এটা কিন্তু কারেন্ট কন্ডাক্ট করবে। Double pressure circuit breaker are relatively costly due to the type of construction and complex gas system. Double pressure মানে হচ্ছে পরিমাণ যদি আমরা দ্বিগুণ করি, আমরা বললাম কি প্রেসার যদি বাড়াই দিই তখন এটা লিকুইফিকেশন হওয়ার একটা সম্ভাবনা থাকে। সো লিকুইফিকেশন যাতে না হয় সে কারণে আবার কি করতে হয়, তাকে হিট আপ করতে হয়। হিট আপ করে মিনিমাম টেম্পারেচার 16 ডিগ্রি সেন্টিগ্রেডে বিল্ড আপ করতে হয়, ঠিক আছে? আর যদি না হয় তাহলে লিকুইড হয়ে যাবে, ঠিক আছে? সো এই জন্য আমাদের এক্সট্রা কি লাগবে, টেম্পারেচার সেন্সর লাগবে, প্রেসার সেন্সর লাগবে। সো অ্যাডিশনাল আমাদের সেন্সরের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে, ঠিক আছে, যেটা অন্যান্য সার্কিট ব্রেকারে নাই। সো সেটাই বলতেছে ডবল প্রেসার যদি প্রেসারের পরিমাণ বাড়াই ডাইইলেকট্রিক স্ট্রেংথ বাড়ানোর জন্য, সেটা কি হবে, রিলেটিভলি কস্টলি কম্পেয়ার টু আদার সার্কিট ব্রেকার। সিঙ্গেল প্রেসার সার্কিট ব্রেকার আর জেনারেলি স্লোয়ার দেন এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার। আর যদি সিঙ্গেল প্রেসার নাও তাহলে আমাদের দেখা যায় যে এটা এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারের থেকে একটু স্লোয়ার ইন অপারেশন, কারণ হচ্ছে আমাদের এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারের প্রেসারটা অনেক বেশি। সো এখানে আমাদের এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যে কোনটা আমরা ইউজ করব, কোন সার্কিট ব্রেকারটা লাইনে ইউজ করব, এয়ার ব্লাস্ট ইউজ করব নাকি এসএফসি গ্যাস ইউজ করব। তুমি যদি ফাস্টার অপারেশন চাও তাহলে এয়ার ব্লাস্টে যেতে পারো, কিন্তু তুমি যদি প্রপার আর্ক এক্সটেনশন চাও তাহলে আমাদের এসএফসি সার্কিট ব্রেকারে আসতে হবে, বা এক্সট্রা হাই ভোল্টেজ লাইনে যদি যেতে চাও তাহলে SF6 এ আসতে হবে। আবার এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারের ক্ষেত্রে আমাদের কারেন্ট চপিং এর প্রবলেমটা হয়, যে যেহেতু হাই প্রেসার সেখানে কারেন্ট চপিং এর প্রবলেমটাও হতে পারে। বাট সিঙ্গেল প্রেসার যদি আমাদের SF6 সার্কিট ব্রেকার ইউজ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা সাকসেসফুলি আর্ক ইন্টারাপশন করতে পারে, কিন্তু এটা স্লোয়ার কম্পেয়ার টু এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার। আচ্ছা লাস্ট যেটা, আচ্ছা
এখানে আরো 3টা পয়েন্ট আছে, সেটা হচ্ছে স্পেশাল ফ্যাসিলিটিস আর নিডেড ফর ট্রান্সপোর্টিং দ্য গ্যাস, ট্রান্সফারিং দ্য গ্যাস and maintaining the quality of the gas, because the deterioration of the quality of the gas affects the reliability of circuit breaker. আমাদের যদি কোনো কারণে গ্যাস রিফিলের দরকার পড়ে, কোনো কারণে যদি অনেক দিন হয়ে যায়, গ্যাস যদি প্রেসার কমে যায়, তাহলে ভিতরে গ্যাস রিফিল করতে হতে পারে। তো সেক্ষেত্রে গ্যাসটা তো আমাদের কোথা থেকে নিয়ে আসতে হবে, সেখান থেকে গ্যাস চেম্বারে ট্রান্সফার করার সময় ভিতরে যাতে কোনো ময়েশ্চার অথবা কোনো ধুলাবালি যাতে অ্যাড না হয়ে যায়, সেই জিনিসটা আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে। আদারওয়াইজ কি হবে, তার ডাইইলেকট্রিক স্ট্রেংথ খারাপ হয়ে যাবে, যার ফলে এটা রিলায়েবল অপারেশন নাও হতে পারে। ঠিক আছে, সো সেক্ষেত্রে আমাদের আর্ক পাওয়ার পসিবিলিটিস থাকবে। আচ্ছা, আর্কড এসএফসি গ্যাস ইজ পয়জনাস এন্ড শুড নট বি ইনহেলড। এখানে আমরা বললাম কি এসএফসি গ্যাস যেটা পুড়ে যাবে, যেটা পুড়ে যাবে সেটা হচ্ছে গিয়ে সেই গ্যাসটা হচ্ছে পয়জনাস, সো এটা কখনোই ইনহেল করা যাবে না, অর্থাৎ নিঃশ্বাসের সাথে ভিতরে নেওয়া যাবে না, সো এটা পয়জনাসের কারণে। আর এসএফসি গ্যাসের নর্মালি এসএফসি গ্যাস যেটা থাকে সেটার যে পার্টিকলস গুলো থাকে সেটা হচ্ছে গিয়ে সে পার্টিকলস গুলো হেভিয়ার দেন এয়ার। এই এয়ার এর পার্টিকলস থেকে আমাদের এসএফসি গ্যাসের গ্যাস পার্টিকল গুলো অনেক হেভি থাকে, সো হেভি থাকার কারণে যদি কেউ ইনহেল করে তাহলে তার সাফোকেশন হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। ঠিক আছে, সো যারা অপারেটিং পার্সোনাল থাকবে তারা কিন্তু এই জিনিসটা মাথায় রাখবে যে যাতে করে কোনোভাবেই আমাদের এসএফসি গ্যাসটা সে ইনহেল না করে। সো এই পয়েন্ট গুলা কি বুঝতে পারছো, ডিসঅ্যাডভান্টেজ গুলা? আচ্ছা, লাস্টেরটা তো বলছিলামই আগে যে প্রেসার ইনক্রিজ করলে লিকুইড হয়ে যেতে পারে, সো এই পয়েন্ট গুলো একটু দেখে নিবা, ডিসঅ্যাডভান্টেজ গুলো একটু দেখে নিবা। এগুলো কিন্তু ফাইনালের জন্য অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, বিশেষ করে এসএফসি সার্কিট ব্রেকার আর নিয়ার প্লাস সার্কিট ব্রেকার, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো এই জিনিসগুলো একটু ভালো করে পড়বা, বুঝে বুঝে পড়বা। আচ্ছা, নেক্সটে আমরা চলে যাই টেকনিক্যাল পার্টিকুলারস অফ এ সার্কিট ব্রেকার। যেটা আমরা বললাম যে একটা সার্কিট ব্রেকারের কিছু টেকনিক্যাল স্পেসিফিকেশন থাকা লাগে আর থাকে, এবং সেগুলো জানা প্রত্যেকটা ইঞ্জিনিয়ারদের জন্য খুবই দরকার। সো কি কি জিনিস? এক নাম্বার হচ্ছে টাইপ অফ মিডিয়াম ফর আর্ক এক্সটিংশন। একটা নেম প্লেট থাকবে, সেই নেম প্লেটের মধ্যে লেখা থাকবে, কারণ বাইরে ফিজিক্যালি কিন্তু তুমি অনেক ক্ষেত্রে নাও বুঝতে পারো যে এটা কি টাইপের সার্কিট ব্রেকার। সো সেই টেকনিক্যাল স্পেসিফিকেশন থেকে কিন্তু তুমি বুঝতে পারবে যে এটা কি টাইপের সার্কিট ব্রেকার। সো প্রথম যে পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে টাইপ অফ মিডিয়াম ফর আর্ক এক্সটিংশন, অর্থাৎ আর্ক যে ইন্টারাপশন করতেছি আমরা, এই ভিতরে যে আর্ক ইন্টারাপশন হচ্ছে, মাঝখানে মিডিয়ামটা কি এয়ার নাকি SF6 নাকি অয়েল নাকি ভ্যাকুয়াম, সো এটা তার গায়ে লেখা থাকবে সে কি টাইপের সার্কিট ব্রেকার। 2 নাম্বার হচ্ছে কত ভোল্টেজ লাইনে এটাকে আমরা প্লেস করব। ঠিক আছে, এটা 132 না 33 না 230 কেভি, সো এর রেটেড ভোল্টেজটা তার গায়ে লেখা থাকবে। রেটেড ব্রেকিং কারেন্ট, ব্রেকিং কারেন্ট মানে হচ্ছে গিয়ে যখন সার্কিট ব্রেকারটা ওপেন হবে ডিউরিং ফল্ট কন্ডিশন, সার্কিট ব্রেকারটা যখন ফল্ট কন্ডিশনে ওপেন হবে তখন তার ভিতর দিয়ে যে কারেন্টটা যায় সেই কারেন্টটাকে আমরা বলি ব্রেকিং কারেন্ট অফ এ সার্কিট ব্রেকার। অর্থাৎ একটা সার্কিট ব্রেকারকে যদি কোনো একটা লাইনে আমার ইনস্টল করতে হয় তখন আমাদের প্রথমে যে জিনিসটা আমাদের চেক করতে হবে যে এই লাইনে ম্যাক্সিমাম কত ফল্ট কারেন্ট যেতে পারে, সেই তার থেকে বেশি তার ক্যাপাসিটি রাখতে হবে, আদারওয়াইজ সেই কারেন্টে আমাদের সার্কিট ব্রেকারই ড্যামেজ হয়ে যাবে। সো রেটেড ব্রেকিং কারেন্টটা ইম্পর্টেন্ট এই কারণে যে যে জায়গায় আমরা ইনস্টল করব সেই জায়গায় ফল্ট কারেন্টটাকে যেন সে টলারেট করতে পারে অল্প সময়ের জন্য হলেও। ঠিক আছে, একটু পরে আমরা দেখবো যে এটা 1 থেকে 3 সাইকেল পরে গিয়ে কিন্তু আমাদের ফল্ট কারেন্টটা ক্লিয়ার হয়, মানে খুব অল্প সময়ের জন্য হলেও কিন্তু ফল্ট কারেন্টটা সার্কিট ব্রেকারের কন্টাক্ট স্পেসের মধ্যে দিয়ে পাস করবে। সো এই অল্প সময়ের জন্য কারেন্টটাকে যে ব্রেক করবে সেটাকে টলারেট করার অ্যাবিলিটি এই সার্কিট ব্রেকারে থাকতে হবে। সো ব্রেকিং কারেন্টটা ইম্পর্টেন্ট। অর্থাৎ ব্রেকিং কারেন্টটা কি, সার্কিট ব্রেকার ওপেন হওয়ার সময় এর ভিতর দিয়ে যে কারেন্টটা যায় ডিউরিং ফল্ট কন্ডিশন, এই কারেন্টটাকে আমরা বলি ব্রেকিং কারেন্ট অফ এ সার্কিট ব্রেকার। আদার রেটেড ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে কি থাকবে? রিস্ট্রাইকিং ভোল্টেজ, টিআরবি এন্ড মেকিং কারেন্ট। মেকিং কারেন্টটা কি? মেকিং কারেন্টটা হচ্ছে গিয়ে সার্কিট ব্রেকার যদি আমরা এক্সিস্টিং ফল্টে ক্লোজ করি, কারণ এক্সিস্টিং ফল্টে আমরা সার্কিট ব্রেকারকে কেন ক্লোজ করব? এটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল অপারেশন। ধরো তুমি একটা লাইনে মেইনটেনেন্স করছো, মেইনটেনেন্স কাজ শেষ, এখন তুমি কি করবা, সার্কিটটাকে রিকানেক্ট করবা। সার্কিটটাকে রিকানেক্ট করার আগে যদি মেইনটেনেন্স অবস্থায় যদি একটা সিস্টেমে ফল্ট হয়ে যায়, লাইন টু গ্রাউন্ড ফল্ট হয়ে আছে মনে করো, এখন যদি যেহেতু আমি জানি না, সো আমি যদি সার্কিট ব্রেকারটাকে ক্লোজ করি সাথে সাথে কিন্তু কারেন্টের ম্যাগনিটিউডটা হাই হয়ে যাবে।
ঠিক আছে, হাই হয়ে যাবে। সো খুবই অল্প সময়ের জন্য কারেন্টের ম্যাগনিটিউডটা কিন্তু হাই হয়ে যাবে সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডে। সো আমরা জানি যে কারেন্টের তিনটা পিরিয়ড থাকে, একটা হচ্ছে সাব ট্রানজিয়েন্ট পিরিয়ড, একটা হচ্ছে ট্রানজিয়েন্ট পিরিয়ড, আর একটা হচ্ছে স্টেডি স্টেট পিরিয়ড। এবং সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডে কারেন্টের ম্যাগনিটিউডটা অনেক বেশি থাকে। কেন বেশি থাকে এটা পরে আমরা আরো ডিসকাস করব। যে সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডের যে কারেন্টটা, এই কারেন্টটাকে আমরা বলি মেকিং কারেন্ট, অর্থাৎ এক্সিস্ট ভোল্টে সার্কিট ব্রেকারকে ক্লোজ করলে সার্কিট ব্রেকারের ভিতর দিয়ে যে কারেন্টটা সাথে সাথে পাস করবে, এই কারেন্টটাকে আমরা বলি মেকিং কারেন্ট। আর ব্রেকিং কারেন্টটা হচ্ছে সার্কিট ব্রেকার ওপেন হওয়ার সময় কারেন্টটা, যেটা হচ্ছে কি আমাদের ট্রানজিয়েন্ট পিরিয়ডের কারেন্টটা। সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডের কারেন্টটা হচ্ছে গিয়ে যেখানে কারেন্টের ম্যাগনিটিউডটা অনেক বেশি থাকে, সেই কারেন্টটা মেকিং কারেন্ট। এবং ব্রেকিং কারেন্ট হচ্ছে গিয়ে ট্রানজিয়েন্ট পিরিয়ডের কারেন্টটা। সো এটা তোমরা পরে দেখবা, এটা আমরা প্রুফ করব পরে, যে মেকিং কারেন্টটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 2.2 টাইমস গ্রেটার দেন ব্রেকিং কারেন্ট। ঠিক আছে, প্রায় 2.5 গুণের মতন আমাদের বেশি ব্রেকিং কারেন্টের থেকে। তার মানে এটা কিন্তু হিউজ কারেন্ট, খুবই অল্প সময়ের জন্য ফ্লো করলেও কিন্তু এই কারেন্টের ম্যাগনিটিউডটা অনেক বেশি থাকবে। রিস্ট্রাইকিং ভোল্টেজ, রিস্ট্রাইকিং ভোল্টেজটা আর টিআরভিটা আমরা একটু পরে আমরা ডিসকাস করব। টিআরভি মানে হচ্ছে ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ, রিকভারি মানে হচ্ছে সিস্টেম ভোল্টেজ। ঠিক আছে, রিকভারি মানে রিকভার করছে। কোন ভোল্টেজটা রিকভার হবে? সার্কিট ব্রেকার ওপেন হওয়ার পরে, সার্কিট ব্রেকার যখন ওপেন সার্কিটেড হবে তখন তার অ্যাক্রসে কিন্তু আমাদের সিস্টেম ভোল্টেজটাই ডেভেলপ করবে। ঠিক আছে, সো এটাকে আমরা বলতেছি রিকভারি ভোল্টেজ। আর রিস্ট্রাইকিং ভোল্টেজ মানে হচ্ছে আমাদের সার্কিট ব্রেকারটা ওপেন করার পরে একটা হাই স্পাইক এর অ্যাক্রসে জেনারেট করতে পারে, স্পাইকিং ভোল্টেজ একটা জেনারেট করতে পারে, যেটাকে আমরা বলি রিস্ট্রাইকিং ভোল্টেজ। এটা পরে ডিটেইলে আমরা একটু ডিসকাস করব রিস্ট্রাইকিং ভোল্টেজটা। টাইপ অফ কনস্ট্রাকশন, এটা এখন কোথায় ইউজ করবা তুমি? এই সার্কিট ব্রেকারটা কি ইনডোরের জন্য ইউজ করবা নাকি আউটডোর টাইপের জন্য ইউজ করবা? ঠিক আছে, অথবা মেটাল ক্লাইড এসএফসি গ্যাস ইনসুলেটেড টাইপ। সো 3 ধরনের হয়। একটা হচ্ছে ইনডোর টাইপের, ইনডোর টাইপের মানে ইনডোরে যদি ইউজ করো তাহলে তার কনস্ট্রাকশন একরকম হবে, আউটডোরে যদি ইউজ করো তাহলে তার কনস্ট্রাকশন আরেক ধরনের হবে। ইনডোরে যদি ইউজ করো তাহলে আমাদের কি করতে হবে, যেহেতু এটার ভিতরে আমাদের মানে কাছে যদি যাওয়ার প্রয়োজন থাকতে পারলে তাহলে তার ইনসুলেশন লেভেল অনেক বাড়াতে হবে। আর আউটডোরের ক্ষেত্রে আমাদের জানি যে এখানে ঝড় হতে পারে, বৃষ্টি হতে পারে, সো তার যে বাইরে যে মেকানিক্যাল স্ট্রেংথ সেটা বেশি হওয়া লাগবে ইনডোরের তুলনায়। আর আরেকটা হচ্ছে গিয়ে মেটাল ক্লাইড এসএফসি গ্যাস ইনসুলেটেড টাইপ। এখন বেশিরভাগ সাবস্টেশন হয়ে গেছে গ্যাস ইনসুলেটেড টাইপ। আমাদের 2 ধরনের সাবস্টেশন হয়, একটা হচ্ছে এআইএস আর একটা হচ্ছে জিআইএস। এআইএস মানে হচ্ছে এয়ার ইনসুলেটেড সাবস্টেশন, অর্থাৎ চারপাশে মিডিয়ামটা থাকবে হচ্ছে এয়ার, নর্মাল অ্যাটমসফেরিক এয়ার। আর গ্যাস ইনসুলেটেড সাবস্টেশন যেগুলো আছে সেগুলো হচ্ছে কি চারপাশটা হচ্ছে গ্যাস, SF6 গ্যাস। ঠিক আছে, সো ইনসুলেশনের জন্য থাকবে হচ্ছে SF6 গ্যাস। সো এই টাইপ, এটা কোন টাইপের সার্কিট ব্রেকার? ঠিক আছে, এটা কনস্ট্রাকশনটা কিরকম, এটা ইনডোর টাইপের জন্য ইউজ হবে নাকি আউটডোরের জন্য ইউজ হবে নাকি গ্যাস ইনসুলেটেড টাইপের হবে? সো এই যেটা তার নেম প্লেটের মধ্যে লেখা থাকবে। তো এই টেকনিক্যাল পার্টিকুলারস গুলোর মধ্যে এই কয়েকটা পয়েন্টে কারো কোনো প্রবলেম আছে কিনা দেখো। স্যার ব্রেকিং কারেন্টটা স্যার যখন সার্কিট ব্রেকার খুলে দেওয়া হবে তখন না? হ্যাঁ, সার্কিট ব্রেকার ওপেন হওয়ার মুহূর্তে, খুলে দেওয়ার পরে তো তোমার আর্কিং হবে, আর্ক হওয়ার আগে কারেন্টটাকে আমরা বলতেছি ব্রেকিং কারেন্ট অফ দ্য সার্কিট ব্রেকার। আমরা এটা আরো ডিটেইলে দেখবো যে একটা কারেন্ট যখন ইন্টারাপশন করি তখন তার 3টা পিরিয়ড থাকে, একটা সাব ট্রানজিয়েন্ট পিরিয়ড, একটা ট্রানজিয়েন্ট পিরিয়ড, একটা স্টেডি স্টেট পিরিয়ড। সো যখন আমাদের ফল কারেন্ট সেন্স হয় সাথে সাথে কিন্তু সার্কিট ব্রেকার ওপেন হয় না। ফল কারেন্ট সেন্স হয়, রিলে সেন্স করে, রিলে সেন্স করার পরে সে সার্কিট ব্রেকারকে সিগন্যাল দেয়, তারপরে গিয়ে সার্কিট ব্রেকার ওপেন হয়। তার মানে আমাদের একটু সময় ডিলে হয়ে যাচ্ছে। সো আমাদের দেখা যায় যে এইটুকু সময় 1 থেকে 3 সাইকেল পরে গিয়ে আমাদের সার্কিট ব্রেকার ওপেন হচ্ছে, যখন কারেন্টের ম্যাগনিটিউডটা একটু কমে আসে। সো এই কারেন্টটাকে আমরা বলি ব্রেকিং কারেন্ট অফ দ্য সার্কিট ব্রেকার। আর যখন আমরা এক্সিস্টিং ফল্টে সার্কিট ব্রেকারটাকে ক্লোজ করব তখন যে কারেন্টটা সাথে সাথে ইনস্ট্যান্টলি তার ভিতর দিয়ে ফ্লো করবে সেই কারেন্টটাকে আমরা বলি মেকিং কারেন্ট অফ এ সার্কিট ব্রেকার। ডিফারেন্সটা কি বুঝতে পারছো? জি স্যার। এবং এই কারেন্টের ম্যাগনিটিউডটা, মেকিং কারেন্টের ম্যাগনিটিউডটা প্রায় 2.5 গুণের মতন থাকে ব্রেকিং কারেন্টের তুলনায়। আচ্ছা, আর কোনো প্রবলেম এখানে এই পয়েন্টগুলোতে? আচ্ছা, যদি না থাকে নেক্সট স্লাইডে আমরা চলে যাই। এখন আসো যে সার্কিট ব্রেকারের মুভিং কন্টাক্ট কিভাবে ওপেন বা ক্লোজ হয়। এতক্ষণ তো আমরা বললাম যে মুভিং কন্টাক্ট খালি মানে ওপেন বা ক্লোজ হবে, ফিক্সড কন্টাক্টের সাথে কানেক্টেড বা ডিসকানেক্টেড হবে। এখন কিভাবে হয় খেয়াল করে দেখো, এই মুভিং কন্টাক্টকে মুভ করানোর জন্য যে মেকানিজমটা সেটা হচ্ছে গিয়ে আমাদের
বিভিন্ন মেকানিজম হয়। একটা হচ্ছে স্প্রিং ওপেন, স্প্রিং ক্লোজড মেকানিজম। এখানে খেয়াল করে দেখো দুইটা স্প্রিং আছে, ঠিক আছে। এই উপরে যে স্প্রিংটা, এই উপরের স্প্রিংটাকে আমরা বলি ওপেনিং স্প্রিং বা ট্রিপিং স্প্রিং। এই স্প্রিংটা নর্মালি ট্রিপ করার কাজের জন্য আমরা ইউজ করব। আর নিচের যে স্প্রিংটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি ক্লোজিং স্প্রিং। সো এই ক্লোজিং স্প্রিংটা সার্কিট ব্রেকারকে ক্লোজ করার জন্য ইউজ করব। সার্কিট ব্রেকারের মধ্যে দুই ধরনের কয়েল থাকে। একটা হচ্ছে কি ক্লোজিং কয়েল, এখানে দেখা যাচ্ছে না এটা, এখানে একটা ক্লোজিং কয়েল আছে, আর এই পাশে একটা ওপেনিং কয়েল আছে। ওপেনিং কয়েল মানে ট্রিপ কয়েল। তার মানে ট্রিপ কয়েল এনার্জাইজড হলে সার্কিট ব্রেকার ট্রিপ করবে, ক্লোজিং কয়েল এনার্জাইজড হলে সার্কিট ব্রেকার ক্লোজ হবে। সো সার্কিট ব্রেকার দেখো এখানে একটা লম্বা একটা শ্যাফট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে আমাদের এই কাপলিং লিঙ্কেজ বলতেছি এটাকে আমরা। এটাকে কাপল করার জন্য, কি কাপল করার জন্য, এখানে দেখো তিনটা সার্কিট ব্রেকার, এই তিনটা সার্কিট ব্রেকারের কন্টাক্ট, ঠিক আছে। এই একটা কন্টাক্ট, এই একটা কন্টাক্ট, এই একটা কন্টাক্ট, এটা হচ্ছে কি মুভিং কন্টাক্ট। এই তিনটা হচ্ছে কি আমাদের মুভিং কন্টাক্ট। এই মুভিং কন্টাক্টের সাথে দেখতে পাচ্ছ একটা শ্যাফট কানেক্টেড, ঠিক আছে। এই যে একটা হলো ইনসুলেটর, এই হলো ইনসুলেটরের ভিতর দিয়ে একটা শ্যাফট কানেক্টেড। এই শ্যাফটের সাথে আমাদের এখানে যে লিভারটা আছে, এই লিভারের থ্রুতে এই কাপলিং লিঙ্কেজটা কানেক্টেড। সো এই লিঙ্কেজটা মুভ করার মাধ্যমে, অর্থাৎ লিঙ্কেজটা তোমার বামে বা ডানে মুভ করতে পারে। বামে বা ডানে যদি মুভ হয় তাহলে আমাদের এই শ্যাফটটা উপরের দিকে বা নিচের দিকে মুভমেন্ট হবে, ঠিক আছে। সো শ্যাফটটা উপরের দিকে মুভমেন্ট হলে আমাদের মুভিং কন্টাক্টটা ফিক্সড কন্টাক্টের সাথে কানেক্টেড হবে, আর নিচের দিকে যদি মুভ করে তাহলে আমাদের সার্কিটটা ওপেন হয়ে যাবে। তার মানে এই কাপলিং যে লিঙ্কেজটা আছে এটাকে আমাদের মুভ করার মাধ্যমে আমরা কি করতে পারি, কন্টাক্টটাকে ক্লোজ বা ওপেন করতে পারি। এখন এই কাপলিং যে লিঙ্কেজটা, এটার মুভমেন্টটা কিভাবে হবে? এই কাপলিং লিঙ্কেজটাকে মুভ করার জন্য এখানে আমাদের যেটা আছে, একটা চার্জিং মোটর থাকে, এই একটা মোটর, এই মোটরের সাথে কিছু গিয়ার থাকে, এই গিয়ারের সাথে যেটাকে আমরা বলি চার্জিং গিয়ার, এই গিয়ারের সাথে আমাদের একটা চার্জিং শ্যাফট আছে, এখানে লম্বা একটা শ্যাফট দেখতে পাচ্ছ। এই শ্যাফটের সাথে আমাদের দুইটা স্প্রিং কানেক্টেড, এই একটা স্প্রিং, এই একটা স্প্রিং। এটাকে আমরা বলি ক্লোজিং স্প্রিং, আর উপরেরটাকে আমরা বলি ওপেনিং স্প্রিং। সো এটার অপারেশনটা আরো ডিটেলে আমরা ল্যাবের মধ্যে দেখবো। তারপর আমি একটু বলে নেই, প্রথমে যখন আমাদের এই মোটরটা কানেক্টেড হবে, মোটরটা যখন অন থাকবে তখন সে কি করবে, এই গিয়ার ঘুরাবে। এই গিয়ার ঘুরায় সে এই শ্যাফটের থ্রুতে এই যে ক্লোজিং স্প্রিং এটাকে চার্জ আপ করে রাখবে। এই ক্লোজিং স্প্রিংটা চার্জ অবস্থায় থাকবে। চার্জ অবস্থায় মানে কি, স্প্রিং দুই ভাবে চার্জ করা যায়। একটাকে কম্প্রেস করে আমরা চার্জ করতে পারি, অথবা এটাকে এক্সপান্ড করে চার্জ করতে পারি, ঠিক আছে। দুই ভাবে কিন্তু স্প্রিং চার্জ করা যায়। একটা থাকে তার হেলদি পজিশন, আরেকটা হচ্ছে কি তাকে কম্প্রেস করে সেটাকে চার্জ অবস্থায় চার্জ আপ করা যায়, অথবা তাকে এক্সপান্ড করেও কিন্তু চার্জ আপ করা যায়। সো যখন আমাদের এই মোটরটা কানেক্টেড থাকবে গিয়ারের থ্রুতে, মোটরটা কি করবে, গিয়ার আপ করে এই স্প্রিংটাকে চার্জ করে রাখবে। দেখতে পাচ্ছ এই স্প্রিংটা চার্জ অবস্থায় আছে, ঠিক আছে। এটা হচ্ছে কি স্প্রিং ফ্রি। স্প্রিং ফ্রি মানে হচ্ছে এটার কোনো চার্জ নাই। সো এই স্প্রিংটা চার্জ অবস্থায় আছে। সো যখন আমাদের ক্লোজিং কয়েলে পাওয়ার আসবে, ক্লোজিং এখানে একটা কয়েল থাকবে, এই ক্লোজিং কয়েলে পাওয়ার আসলে এই যে চার্জটা, এই চার্জটা শিফট হয়ে যাবে আমাদের কোন কয়েলে, ওপেনিং স্প্রিং এ। অর্থাৎ এটা তখন ডিসচার্জ হয়ে যাবে, আর এটা তখন চার্জ আপ হবে। তার মানে একটার স্প্রিং এর চার্জ দিয়ে আরেকটাকে আমরা, একটা স্প্রিং এর চার্জ দিয়ে আমরা আরেকটা স্প্রিং কে চার্জ আপ করতেছি। চার্জ আপ যখন হবে, এটা যখন চার্জ হয়ে যাবে তখন এটার সাথে কিন্তু আমাদের এই কাপলিং লিঙ্কেজটা কানেক্টেড, এটা তখন আমাদের লেফট সাইডে মুভ করবে। লেফট সাইডে মুভ করলে কিন্তু আমাদের কন্টাক্টটা উপরের দিকে মুভ করবে। কন্টাক্টটা উপরের দিকে মুভ করলে সার্কিটটা ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হয়ে গেলে, সার্কিটটা ক্লোজ হয়ে গেলে আমাদের ইনপুট আউটপুট কানেক্টেড হয়ে গেল। কিন্তু যখন ট্রিপ কয়েলে আমাদের, ট্রিপ কয়েলটা যখন এনার্জাইজড হবে তখন এখানে একটা মেকানিক্যাল লিভার থাকবে। এই লিভারটা সে কি করবে, এই যে স্প্রিংটা যে চার্জ হয়েছিল এটাকে ডিসচার্জ করে দেবে, এই লকটাকে ছুটাই দিবে। লকটাকে ছুটাই দিলে ডিসচার্জ হয়ে আবার আগের পজিশনে ব্যাক করবে। অপারেশনটা কি বুঝতে পারছো? হ্যালো, এটা যদি স্যার ডিসচার্জ হয়ে যায় তখন কি স্যার ক্লোজিং স্প্রিংটাকে আবার চার্জ হবে নাকি স্যার? হ্যাঁ, ক্লোজিং স্প্রিংটা সবসময় চার্জ আপই থাকবে, কারণ ক্লোজিং স্প্রিংটা কার সাথে কানেক্টেড বলো তো? এই মোটরের থ্রুতে গিয়ারের সাথে কানেক্টেড, তাই না, এই চার্জিং শ্যাফটের মাধ্যমে। সো মোটর যতক্ষণ পর্যন্ত অন থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু ক্লোজিং স্প্রিং চার্জ থাকবে। আর ক্লোজিং স্প্রিং চার্জ করে রাখা হয় এই কারণে, ক্লোজিং স্প্রিংটা চার্জে রাখার অবজেক্টিভটা হচ্ছে এ কারণে যে আমাদের স্প্রিং কিন্তু চার্জ হতে সময় লাগে। আমাদের যে গিয়ার আপ করে আমরা স্প্রিংটাকে চার্জ করবো, কিন্তু স্প্রিং ডিসচার্জ হতে কিন্তু কোনো সময় লাগে না, এটা কিন্তু ইনস্ট্যান্টলি ডিসচার্জ হয়ে যায়। সেজন্য আমরা যখন এই সার্কিট ব্রেকারটাকে ক্লোজিং কয়েলে পাওয়ার দিব,
ক্লোজিং কয়েলে পাওয়ার দেওয়ার সাথে সাথে ক্লোজিং স্প্রিংটা ডিসচার্জ হয়ে আমাদের এই স্প্রিংটাকে চার্জ আপ করে দিবে। চার্জ আপ করে দিলে সার্কিটটা কানেক্টেড হয়ে যাবে, আমাদের মুভিং কন্টাক্ট ফিক্সড কন্টাক্টের সাথে কানেক্টেড হয়ে যাবে। আবার এখানে একটা মেকানিক্যাল লিভার আছে, যে লিভারটা লক করে রাখছে এই স্প্রিং এর চার্জটাকে। এই লিভারটা যদি আমরা আনল্যাচ করে দিই তখন এই স্প্রিংটা ডিসচার্জ হয়ে যাবে, যেটা আমরা বলতেছি ট্রিপ কয়েল এনার্জাইজ হলে স্প্রিংটা ডিসচার্জ হয়ে যাবে। সো সেটাই এখানে বলতেছে যে আমাদের যে অপারেটিং মেকানিজম, এই অপারেটিং মেকানিজমের মধ্যে স্প্রিং ওপেন স্প্রিং ক্লোজ মেকানিজম থাকবে। তার মানে স্প্রিং চার্জিং এন্ড ডিসচার্জিং এর থ্রুতে আমাদের সার্কিট ব্রেকারটা অন অফ হতে পারে। অথবা সলিনয়েড ক্লোজড স্প্রিং ওপেনড। সলিনয়েড ক্লোজড মানে হচ্ছে ট্রিপ কয়েল ক্লোজড। ট্রিপ কয়েল যদি ক্লোজ হয় তাহলে আমাদের মেকানিক্যাল লিভারটা আনল্যাচ হয়ে গিয়ে স্প্রিংটা টেনশনটা রিলিজ হওয়ার মাধ্যমে সার্কিটটা ওপেন হয়ে যেতে পারে। সো এই মেকানিজমও থাকতে পারে। অথবা হাইড্রোলিক প্রেসার দিয়ে কিন্তু আমাদের এই মুভিং কন্টাক্টটাকে আমাদের অন অফ করতে পারি, ঠিক আছে, সেই হাইড্রোলিক মেকানিজমও থাকতে পারে। অথবা নিউমেটিক মেকানিজমও থাকতে পারে, যেটা হচ্ছে এয়ার প্রেসারের মাধ্যমে। এই এয়ার প্রেসারের দিয়েও কিন্তু আমাদের এই মুভিং কন্টাক্টটাকে ফিক্সড কন্টাক্টের সাথে থেকে ডিটাচ করা যায়, ঠিক আছে। সো এই যে অপারেটিং মেকানিজম গুলা, এটা বিভিন্ন ধরনের অপারেটিং মেকানিজম হতে পারে। অপারেশনটা বুঝতে পারছো, অপারেটিং মেকানিজমটা? স্যার যারা বুঝো নাই তাদের জন্য ল্যাবের ভিডিওটা দেখবা। যখন ল্যাবের ভিডিওটা দেখবা তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এখানে অ্যানিমেশন ভিডিও দিয়ে দেখানো আছে, সো সেই অ্যানিমেশন ভিডিওগুলো একটু অবজার্ভ করলে আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। শুধু মাথায় রাখবা যে এখানে আমি জাস্ট যে কনসেপ্টটা আমি তোমাদেরকে ডেভেলপ করানোর জন্য বললাম, সেটা হচ্ছে এখানে মোটরের সাথে গিয়ারটা কানেক্টেড থাকবে। গিয়ার আপ করে, গিয়ারটা যেহেতু ক্লোজিং স্প্রিং এর সাথে কানেক্টেড, সেই ক্লোজিং স্প্রিং কে সবসময় চার্জ আপ করে রাখবে। চার্জ আপ করে রাখলে ক্লোজিং স্প্রিং এ পাওয়ার আসলে আমাদের এই চার্জটা ডিসচার্জ হবে ওপেনিং স্প্রিং এ। তার মানে এটা চার্জ আপ হবে, এটা চার্জ আপ হয়ে এই শ্যাফটকে সে বাম দিকে পুশ করবে, সো কন্টাক্টটা তখন উপরের দিকে মুভ করবে, সার্কিটটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। আর যখন এটা একটা মেকানিক্যাল লকের মাধ্যমে এই স্প্রিং চার্জটাকে স্টোর করে রাখবে, সো লকটাকে যদি আমরা আনল্যাচ করে দেই, এই লিভারটাকে যদি খুলে দেই, ওপেনিং কয়েলে যদি পাওয়ার আসে তখন লিভারটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে চার্জটা ডিসচার্জ হয়ে যাবে, সার্কিটটা আবার আগের পজিশনে ব্যাক করবে, তার মানে কন্টাক্টগুলো ওপেন হয়ে যাবে। আচ্ছা, সো এরপরে হচ্ছে গিয়ে টোটাল ব্রেক টাইম, যেটা আমরা বলতেছিলাম যে একটা সার্কিট ব্রেকার ওপেন হওয়ার জন্য কতটুকু সময় লাগে। সেটা হচ্ছে গিয়ে দুইটা সময়ের মধ্যে আছে। একটা হচ্ছে রিলে টাইম। রিলে টাইমটা কি, যে সার্কিট ব্রেকারের লাইনে একটা ফল্ট হলো, ফল্ট হওয়া থেকে শুরু করে আমাদের রিলেতে সিগন্যাল পাওয়া পর্যন্ত যে সময়টা, সেই সময়টাকে আমরা বলি রিলে টাইম। কারণ ফল্ট হলে সাথে সাথে রিলে সেন্স করে না, ফল্ট হলে সিটি সেন্স করে রিলেকে সিগন্যাল দেয়, রিলে তারপরে সেন্স করে। তার মানে ফল্ট হওয়া থেকে শুরু করে রিলে সেন্স হওয়া পর্যন্ত টাইমটাকে আমরা বলতেছি রিলে টাইম। আর সার্কিট ব্রেকার টাইম হচ্ছে রিলে সেন্স করার পরে সে ট্রিপ কয়েলকে এনার্জাইজ করে। ট্রিপ কয়েল এনার্জাইজ হলে ট্রিপিং কয়েলটা এনার্জাইজড হওয়ার পরে সার্কিট ব্রেকার ওপেন হয়। ওপেন হলে আর্ক ফরমেশন হয়, আর্কটা এক্সটিংশন হয়, তারপরে আমরা কি বলি, ফল্ট কারেন্টটা ক্লিয়ার হয়েছে। তার মানে সার্কিট ব্রেকারের ট্রিপ কয়েল এনার্জাইজড হওয়া থেকে শুরু করে ফাইনাল আর্ক ইন্টারাপশন টাইম পর্যন্ত সময়টাকে আমরা বলতেছি সার্কিট ব্রেকার টাইম। সো এই দুইটা টাইম মিলে হচ্ছে আমাদের টোটাল ব্রেক টাইম, ঠিক আছে। অর্থাৎ ফল্ট হওয়া থেকে শুরু করে ফাইনাল আর্ক ইন্টারাপশন পর্যন্ত টাইমটা হচ্ছে কি টোটাল ব্রেক টাইম। এবং দেখা যায় যে এটা 1 থেকে 3 সাইকেলের মধ্যেই কিন্তু এখন আমরা ফল্ট কারেন্টটাকে ক্লিয়ার করতে পারি। আচ্ছা, লাস্ট যে জিনিসটা দেওয়া থাকবে সেটা হচ্ছে গিয়ে তার স্ট্রাকচারটা কিরকম হবে। এটা কি লাইফ ট্যাঙ্ক নাকি ডেড ট্যাঙ্ক? লাইফ ট্যাঙ্ক আর ডেড ট্যাঙ্কের মধ্যে পার্থক্য হচ্ছে আমাদের লাইনটা আমাদের যদি সার্কিট ব্রেকারের ইন্টারাপশন পয়েন্টটা উপরের দিকে কানেক্টেড থাকে, অর্থাৎ এই যে ইনসুলেশন, এটা হচ্ছে ইনসুলেশন, যেটা সাপোর্ট ইনসুলেটর আমরা বলি, এই সাপোর্ট ইনসুলেটরের উপরের দিকে যদি কানেক্টেড থাকে তখন এই ট্যাঙ্কটাকে আমরা বলি লাইভ ট্যাঙ্ক, ঠিক আছে। যেহেতু এখানে প্রপার ইনসুলেশন আছে, সো এখানে এটাকে আমরা বলি লাইভ ট্যাঙ্ক। এর উপর দিয়ে কিন্তু আমাদের ট্যাঙ্কটা কিন্তু লাইভ থাকবে। বাট যদি এই ট্যাঙ্কটা বা ইন্টারাপশন চেম্বারটা নিচের দিকে থাকে তাহলে কিন্তু আমাদের এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু কমে যায়। সো আমরা কিন্তু এখানে টাচ করলে শক খাওয়ার একটা পসিবিলিটিস থাকে। সো এটা কিন্তু সলিডলি গ্রাউন্ডেড করা থাকে, সো এই ট্যাঙ্কটা তখন ডেড হয়ে যায়, ঠিক আছে। যদি এটা সলিডলি গ্রাউন্ডেড থাকে তখন ট্যাঙ্কটা ডেড হয়ে যায়। আর যেহেতু এখানে আমরা তো এই ট্যাঙ্কটাকে তো আমরা গ্রাউন্ড করতে পারি না, কারণ এই ট্যাঙ্কটাকে গ্রাউন্ড যদি করি তাহলে এটা তো লাইন, হাই ভোল্টেজ লাইনের সাথে এটা যদি জিরো পোটেনশিয়াল যদি চলে আসে তাহলে তো এখানে প্রপার ইনসুলেশন থাকবে না। কিন্তু এখানে তো প্রপার, এখানে লাইন থেকে আমাদের ট্যাঙ্কের মধ্যে কিন্তু প্রপার ইনসুলেশন কিন্তু অলরেডি আছে, ঠিক আছে। সো আমাদের নিচের পোর্শনটাকে আমাদের গ্রাউন্ড করতে হবে। সো এটা এই নিচের পোর্শনটাকে যদি আমরা, নিচের ট্যাঙ্কটাকে যদি গ্রাউন্ড করি তখন এটাকে আমরা বলি ডেড ট্যাঙ্ক। আর উপরের পোর্শনের যেহেতু এখানে প্রপার ইনসুলেশন আছেই, সো এটা লাইভ থাকলেও সমস্যা নাই।
আর এটাকে গ্রাউন্ডেড করা হয় না কি কারণে বললাম, এটা যদি গ্রাউন্ডেড করি তাহলে এটা তো লাইন কন্ডাক্টর, আর এটা যদি জিরো পোটেনশিয়াল চলে আসে তাহলে এখানে ইনসুলেশনটা অনেক কমে যাওয়ার ফলে এখানে আমাদের আর্ক বিল্ড আপ করবে। তো লাইভ ট্যাঙ্ক এন্ড ডেড ট্যাঙ্কের মধ্যে ডিফারেন্সটা কি বুঝতে পারছো? হ্যালো, জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, এ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, নাই। সার্কিট ব্রেকারে কত সময় লাগে? বিফোর 1930s আগে আমাদের সার্কিট ব্রেকার ইন্টারাপশন টাইমটা ছিল হচ্ছে 15 থেকে 30 সাইকেল। ঠিক আছে, অনেক মানে 1 সেকেন্ডের অর্ধেক, কারণ যেহেতু 1 সেকেন্ডে হচ্ছে কি আমাদের 50 সাইকেল, প্রায় হাফ সেকেন্ডের মধ্যে ইন্টারাপশন কমপ্লিট হতো। বাট এখনকার দিনে আমাদের এই সার্কিট ব্রেকারের ইন্টারাপশন টাইম কিন্তু মাত্র 1 থেকে 3 সাইকেল। ঠিক আছে, 1 থেকে 3 সাইকেলের মধ্যেই কিন্তু আমরা ইন্টারাপশন করতে পারি। কিভাবে এত তাড়াতাড়ি করতে পারি? আমরা এসএফসি গ্যাস ইউজ করলাম, এয়ার ব্লাস্ট ইউজ করলাম। ঠিক আছে, এটা কিভাবে ইউজ করলাম? আমাদের মিডিয়ামটাকে আমরা চেঞ্জ করলাম, চেঞ্জ করে তারপরে সেটাকে প্রেসারাইজ করলাম, তারপরে আবার কি করলাম, আমাদের কন্ট্যাক্টটাকে একটা কন্ট্যাক্ট থেকে নিয়ে 2টা কন্ট্যাক্ট নিলাম, একটা মেইন কন্ট্যাক্ট, একটা আর্কিং কন্ট্যাক্ট। তার মানে প্রতিনিয়ত করতেছি, সার্কিট ব্রেকারটাকে ডেভেলপ করতেছি, যাতে করে হিটটাকে কত দ্রুত রেডিয়েট করা যায়, কত তাড়াতাড়ি আর্কটাকে এক্সটিংশন করা যায়, অপারেট করানো যায়। ঠিক আছে, সো এই কারণে আমাদের এই ডেভেলপমেন্ট গুলো করার কারণে দেখা যাচ্ছে যে আমাদের এখনকার দিন সার্কিট ব্রেকার গুলো আছে, এগুলা মাত্র 1 থেকে 3 সাইকেলের মধ্যে আমাদের আর্কটাকে ইন্টারাপশন কমপ্লিট করতে পারে। আচ্ছা, সেটাই বলতেছি স্পিড। আচ্ছা, ফাইনাল যে টপিকটা সেটা আজকে জাস্ট একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে একটা সার্কিট ব্রেকারের রেটিং কত হবে। একটা সার্কিট ব্রেকার আমি একটা লাইনে ইউজ করব, এটা রেটিং কত হবে? শুধুমাত্র লোড কারেন্টের উপরে বেস করে তার রেটিংটা বের করা হয় না, যে একটা জায়গায় তুমি যখন প্লেস করবা তখন কি করতে হবে, সেই জায়গায় ফল্ট কন্ডিশনে বা ফল্ট অবস্থায় আমাদের কত কাটতে পারে থেকে বের করে নিতে হবে, যে এখানে যদি ফল্ট হয় তাহলে ম্যাক্সিমাম কত কারেন্ট যেতে পারে, সেটা বেস করে কিন্তু তুমি সার্কিট ব্রেকারের রেটিংটা নির্ণয় করবা। এই জন্য আমাদের যেটা করতে হয়, আমরা জানি কেন এটা, কারণ আমরা জানি যে বেশিরভাগ সার্কিটই হচ্ছে ইন্ডাকটিভ ইন নেচার। সো ইন্ডাকটিভ নেচারের প্রবলেম, ইন্ডাক্টর একটা চার্জ স্টোর করে রাখে, যেটাকে বলি হাফ অফ এলআই স্কোয়ার। ঠিক আছে, এই চার্জটা সে স্টোর করে রাখে। সো সার্কিট ব্রেকার যখন ওপেন হয়, এই চার্জটা তো ডিসচার্জ হতে হবে। সো ডিসচার্জ করতে হবে, ডিসচার্জ হওয়ার তার কোনো পাথ, যখন ওপেন হবে এই ওপেন পাথ দিয়ে সে ডিসচার্জ হতে যাবে। সো এই ওপেন যদি ডিসচার্জ, তখন আর একটা বিল্ড আপ করবে। সো এই কারেন্টটাকে তখন প্রিভেন্ট করতে হবে। ঠিক আছে, সো এই জন্য আমাদের সার্কিট ব্রেকারের ভিতরে জিরো ক্রসিং ডিটেক্টরও লাগবে, যেটা করে তখন ইন্টারাপশন করবে। কারণ কি, জিরোতে আমাদের ইন্ডাক্টরের এনার্জিটা জিরো হয়ে যায়, জিরো হয়ে গেলে তখন এটা সাকসেসফুলি আর্ক ইন্টারাপশন করবে। সো এই জন্য একটা সার্কিট ব্রেকারের রেটিং কত হবে সেটা ডিপেন্ড করতেছে সেই জায়গায় ফল্ট কারেন্টের ম্যাগনিটিউডের উপরে, এবং সার্কিটটা কি টাইপের, এটা কি রেজিভ না ইন্ডাকটিভ ক্যাপাসিটিভ ইন নেচার। যদি ইন্ডাকটিভ নেচার হয় সেক্ষেত্রে আমাদের কারেন্টের ম্যাগনিটিউডটা হচ্ছে যেহেতু ইন্ডাক্টর কারেন্টকে ইন্টারাপ্ট করতে দেয় না, সো এটাকে ইন্টারাপশন করা ইজিয়ার হবে না। ঠিক আছে, সো এই জন্য আমাদের মেথডটা ইউজ করতে হবে, জিরো ক্রসিং ডিটেক্টর দিয়ে জিরো ক্রস যখন করবে সাথে সাথে আমরা আর্কটাকে ইন্টারাপশন করব। এটা কি বোঝা গেছে সার্কিট ব্রেকার? আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা দেখো, আজকের ক্লাস এই পর্যন্তই। স্যার আমাদের নেক্সট ক্লাসে কি কুইজ হবে? না, নেক্সট ক্লাসটা হবে তোমাদের ওই যে ফাইনাল নেক্সট ক্লাসে। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলো। স্যার আমাদের তো Recording 21 stopped. তারিখ থেকে স্যার মেবি ঈদ, 21 তারিখ তো স্যার আমাদের ভার্সিটি থেকে ছুটি দিয়েছে 20, 21, 22। তো স্যার আমরা 18, 19 তারিখ দুদিন ক্লাস করতে চাচ্ছি না, অটো নিতে যাচ্ছি। হ্যাঁ, যদি সবাই নাও আমার কোনো সমস্যা নাই, কিন্তু একজন নিবা জি আরেকজন স্যার, নিবে না তাহলে না স্যার সমস্যা আছে। সবাই মানে স্যার 4 সেকশন মিলে স্যার এটা ডিসিশন নেওয়া হয়েছে। যদি 4 সেকশন মিলে নাও আমার কোনো অসুবিধা নেই, আমরা পরবর্তী ক্লাসে যেহেতু একটা ক্লাসই, আমার কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ, পরের দিকে আমি এটা কভার করে নেব। আচ্ছা, আর তোমাদের ক্লাসে যে কুইজটা হবে সেটা কিন্তু ঈদের পরে হবে, এটা আমি মনে হয় ডিক্লেয়ার করছিলাম কিনা জানি না, কিন্তু এটা ঈদের পরে হবে। ঠিক আছে, আচ্ছা স্যার, আজকের লেকচার কি 11 নাকি 12? আজকে 12। আমি এই জন্য প্রথমে লেকচারের শুরুতে বলে দিই যাতে তোমরা অ্যাটেন্ডেন্স দিতে ভুল না করো।
স্যার গত 12 বছর এরকম 2বার ভুল করছি আর 11 ভুল করলে 12টা দিয়ে থাকলে 11টা দিয়ে দিব পরে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের মনে হয় আরেকটা ক্লাস শুরু হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।